সিঁড়ি দে, সিঁড়ি দে। ওপর থেকে চেঁচিয়ে উঠল সারেং। নাসিম কই? নাসিমকে ডাক, সে আজ সিঁড়ি ধরবে। খালাসিদের মধ্যে হুল্লোড় পড়ে গেল। নাসিমের দীক্ষা হলো এতদিনে, এত অল্প দিনে চুরি করতে গিয়ে ধরা পড়েই কপাল ফিরল তার। আর যারা ধরা পড়েনি তারা এখনো নাকানি চুবুনি খাচ্ছে, সিঁড়ি থেকে পাটাতনে প্রমোশন পাচ্ছে না। আর এ আজ সিঁড়ি, কাল পাটাতনে, পরশু সুখানি, পরে একবারে সারেং কাঁপতেন। জাহাজ না খোদা। ধর ধর, ও ছেলে মানুষ, ও একা কেন পারবে? তোরা সবাই মিলে ওকে সাহায্য কর। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব সারেং, লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প, অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা গল্প সারেং। মা নাসিমকে মেরেছে, মা মেরেছিল মারুক, কিন্তু ও মারবে কেন? ও কে? গরু বাছুর রাখি না রাখি, চাষ রোপণ করি না করি, তাতে ওর কি? জমি খিল যায় তো যাবে, তাতে ওর কি মাথা ব্যথা? ঘরের খড় বদলানো দরকার কিনা দরকার তা আমরা দেখব, ভিজতে হলে ভিজবো, আমরা মায়ে পোয়। ওকে ছাতি মেলতে ডাকবে না কেউ? না, গোলবানু বলে এবার থেকে তত্ত্ব পালন করবে গহরালি। কে গহরালি? নাসিম ঘাট ঝাড়া দিয়ে তেড়ে ওঠে। মস্ত লোক, জমি আছে 5 কানি, কাচারি আছে দরজায়, ডায়েরি মোকদ্দমা আছে ক নম্বর, তাতে আমাদের কি? ওকে ধরলে জমি জায়গা ঠিক থাকবে, খাওয়ান পরনের কষ্ট থাকবে না, খড়কুটার বদলে ঢেউ টিনের ঘর উঠবে একদিন। চাই না, আমাদের এই ভাঙা ঘরই ভালো, আমরা শাক লতা খেয়ে থাকবো। তুই ওকে তাড়িয়ে দে। শক্ত মার দিলে গহরালি। সঙ্গে সঙ্গে গোলবানু হাত মেলালো। বাবজান বেঁচে থাকলে এমন কেউ মারতে পারতো না তাকে। মাঠে যাওয়ার জন্যে তাকে ঠেলাঠেলি করতো না। সে জাল নিয়ে বিলে বাউড়ে বেরিয়ে পড়তো মাছ ধরতে। বাবজান বলতো, হাটে তোকে কাটা কাপড়ের দোকান করে দেবো একখান, তার চেয়ে আমাকে একটা নৌকা কিনে দাও, বলতো নাসিম। মাটির চেয়ে দরিয়ার পানি আমার বেশি ভালো লাগে। বাবজানের নৌকা কিনে দেওয়ার সাধ্য ছিল না। নাসিম এখনো এত বড় হয়নি যে কেরায়া নৌকা বে খেটে খাবে। তার জাল কবে ছিঁড়ে গেছে, তবু জালের টান সে ভুলতে পারে না। নদীর ধারে চুপটি করে বসে থাকে, তার গাল বেয়ে গড়িয়ে পড়ে চোখের জল। সে শুনেছে মা নিকা বসবে গহরালির কাছে, এক ঘরের মানুষ হয়ে থাকবে তারা। নাসিমের আর জায়গা কোথায়? হাত নে 5 দুয়ারে। লোকে যখন মাকে জিজ্ঞেস করবে এ কে, তখন মা বলবে, আমার আগের পুরুষের সন্তান। কার ভাতে আছিস? যখন কেউ জিজ্ঞেস করবে নাসিমকে, সে বলবে গহরালির ভাতে। বুকের ভেতরটা জ্বলতে থাকে নাসিমের। মাইলখানেক দূরে ব্রাঞ্চ লাইনের স্টিমার থামে পাট ক্ষেতের পাশে। যেটি বা ফ্ল্যাট নেই, বাদাম গাছের গুড়ির সঙ্গে জড়িয়ে স্টিমার পাড় ঘেঁষে দাঁড়ায়, আশ্চর্য রকম গা বাঁচিয়ে।
শটান পাড়ের উপরেই সিঁড়ি পড়ে দুখানা। সিঁড়ির এধার থেকে ওধারে বাঁশের লগি ধরে দাঁড়ায় দুজন খালাসি। নামা ওঠা করে যাত্রীরা। বাদাম গাছের তলায় বসে ছোট একটা টিনের বাক্সতে করে টিকিট বেচা ঘাট সরকার। যারা নামে তাদের থেকেও টিকিট কুড়ায়। ফাঁকি দিয়ে যে ভাসতে পেরেছে তার সঙ্গে এক ফাঁকে কথাটা সেরে রাখে। তারপর উঠে আসে স্টিমারে হিসাব কিতাব করতে জাহাজের বাবুর সঙ্গে। ঘাট সরকার নেমে না যাওয়া পর্যন্ত সিঁড়ি তোলে না। একখানা তুললেও আরেকখানা রেখে দেয়। লগি লাগে না ঘাট সরকারের। ডোবা দেশ, প্রায় সময় জল থাকে দাঁড়িয়ে। গাছের গোড়াটাই যা একটু টাকা মতন। যাত্রীরা জল ভেঙে গিয়ে গায়ের রাস্তা ধরে। হাতে ঠেলা ডোঙা আছে একখানা। মালামাল থাকলে তার স্মরণ নেয়। বাচ্চা কাচ্চারা কাঁধে কাঁখে করে পার হয়। ছুটুলে বউ হলে পাঁজা কোলে করে। সিঁড়ি তোল, দোতলা থেকে সারেং হুকুম দেয়। ঘাট সরকার এখনো নামেনি বুঝি? না, এই নেমে গেল আঁকা বাঁকা পায়। তুলে নিল সিঁড়িটা। হড়হড় করে মোটা শিকলে বাঁধা নোঙর উঠে আসতে লাগলো। একটা লোক তাড়াতাড়িতে নামতে পারিনি বুঝি? লোক কোথায়? 10-12 বছরের ছেলে একটা। প্যাসেঞ্জার নাকি? কে জানে, জাহাজ দেখতে উঠে এসেছিল হয়তো করে। তবে নেমে যেতে বল পরের ঘাটে, পাতা কাটায়। শেষ বেলায় ভাটিতে তরতরিয়ে বেয়ে যেতে পারবে এক মাল্লা নৌকোয়। অন্ধকার হয়ে যাবে, ঘরে যাবে কি করে? আহা, বাপমা কত ভাববে না জানি। ছোট স্টিমার, উপরে ঢালা ডেকে শুধু 3rd ক্লাস। সামনের দিকে 1st ক্লাসের দুটো পায়রার খোপ, আর তারই সামনের খোলা কোনাচে জায়গাটুকুতে সারেঙ্গের হুইল। নাসিম একেবারে সেখানে এসে হাজির হলো। প্রথমটা কেউ দেখেও দেখেনি। ভেবেছে কলের কায়দা দেখবার জন্য এমনি উঠে এসেছে বুঝি। কিন্তু না, নড়ে না ছেলেটা। কি চাই? চটি পায়ে, কিস্তি টুপি মাথায়। সারেং হুকো ফুকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করলে, হুজুরের যদি চাকরের দরকার থাকে আমাকে রাখতে পারেন। তোর দেশ কই? সারেং খানিকক্ষণ তাকিয়ে রইল নাসিমের মুখের দিকে। এখানে হুজুর, কনক দিয়া। মা বাপ আছে? কেউ নাই। আবার কতক্ষণ তাকিয়ে থাকলো সারেং। বলল, কাজ করতে পারবি তুই? কি কি কাজ হুজুর? রাধা বাড়া, ধোয়া মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এইসব আর কি। পারবি? বেশ লেগে যা তাহলে। মুফত একটা ছোকরা যদি পাওয়া যায় তো মন্দ কি? হুইলের লোক ইয়াদ আলীর সঙ্গে একবার চোখ তাকাতাকি করে। অন্তত হুকোটা তো সাজতে পারবে, গা হাত পা টিপে দিতে পারবে তো দরকার হলে। ইয়াদ আলী বললে, মাইনে পাবে না কিছু? মাইনে না হাতি। সারেং ঝামটা দিয়ে উঠল। স্রোতের শ্যাওলা দিয়ে তরকারি রান্না করে খেতে হবে। বয়ে গেছে আমার। অমনি থাকতে চাই তো থাকবে, নইলে নামিয়ে দেবো জোর করে। কি টিকিট আছে? না হুজুর, মাইনে চাই না আমি। জাহাজে যে জায়গা পেয়েছে এই নাসিমের বেশি। বাপ নয়, চাচা নয়, মুনিব নয়, মালেক নয়। উটকো বাজে লোকের যে মার খেতে হবে না মুখ বুঝে, এই তার অনেক। অজানার টানে যে ভাসবে অকুলে, এই তার মহাসুখ। ভালো করে কাজকর্ম করতে পারলে জাহাজেই বহাল করবো এক সময়। প্রথমে সিঁড়ি, পরে পাটাতন, ক্রমে ক্রমে সুখানি, শেষে একেবারে সারেং। কে বলতে পারে? আগে বিনিমাইনের চাকর, শেষকালে এই জাহাজের জমিদার। সারেং তার সাদা শীর্ণ দাড়িতে হাত বুলিতে লাগলো। কিন্তু প্রথম দিনই রাত্রে নাসিম মার খেলো সারেংয়ের হাতে। বেখেয়ালে ভেঙে ফেলেছিল একখানা কাঁচের বাসন। আর যায় কোথা, বলা কওয়া নেই। মুখে মাথায় ঘাড়ে পিঠে পড়তে লাগলো চাঁটির পর চাঁটি। ঝরঝর করে কেঁদে ফেললো নাসিম। বেশি গোলমাল করবে তো হাত পা বেঁধে ফেলে দেবে কালো জলে। ব্যথার চেয়ে আশ্চর্য লাগলো বেশি নাসিমের।
কিন্তু আশ্চর্য হবার কিছুই নেই এতে। এই এখানকার রেওয়াজ, সবাইকে মার খেতে হয় সারেঙ্গের কাছে। যারা সিঁড়ি দেয়, যারা পাটাতন ধোয়, যারা আছে লঙ্গরের কাজে, দড়ি কাছির কাজে, যারা বা লাইট ঘোড়ায়, তাদের কাছে এতটুকু গলতি বা গাফিলতি হলেই শুরু হয় মারধর। নিচে মেস্তুরির এলাকা, তাকে ঘিরে কাজ করে কয়লাওয়ালা, আগুনওয়ালা, ইঞ্জিনওয়ালা, কিন্তু চরম শাসনের ভার সারেঙের হেফাজতে। ভুল করেছে কেউ, এক কল ঘোরাতে আরেক কল ঘুরিয়ে দিয়েছে, এক ডান্ডার টানতে আরেক ডান্ডা টেনেছে, তাহলে আর রক্ষা নাই। লাথি, চর, জাত বেজাতের গালাগালি, জুতো পিটি পর্যন্ত। তাতেও না শোনায় চাকরি থেকে বরখাস্ত। কেনই বা হবে না শুনি? কোম্পানি শুধু সারেংকে চেনে, সারেংকে বোঝে। জাহাজের জেলা ম্যাজিস্ট্রেট সে, সমস্ত দায়িত্ব তার। চলতি পথে স্টিমার যদি নৌকা ডুবিয়ে ফেলে, খেসারত দিতে হবে সারেং সাহেবকে। দুর্যোগে পড়ে খোদ স্টিমার যদি ডুবে যায়, দায়ী কে? কোম্পানির সাহেবরা নয়। যত কিছু মালি মোকদ্দমা চলতি পথের স্টিমার নিয়ে সমস্ত ফলাফল সারেং সাহেবের। আর যদি ঝড় তুফান থেকে স্টিমার পাড়ে ভিড়ানো যায়, তার পুরস্কারও এই সারেং সাহেবের প্রাপ্য। মেস্তুরি খালাসিরা যতই হাঁক ডাক দৌড়ঝাঁপ করুক, যতই কায়দা কেরামতি দেখাক, টাকার তোড়ার এক আত্ম ছিটে ফোটাও কারু বড়াতে জুটবে না। যত মেডেল সব সারেং সাহেবের গলায় ঝোলানো। কি হলো হঠাৎ? স্টিমার চড়ে ঠেকেছে, চোরা চড়, কুয়াশায় ঠাওর হয়নি, চাকা বসে গেছে মাটির মধ্যে। শিগগির যে ছাড়ান পাবে এমন কোনো মনে হয় না। খবর পাঠাতে হবে বন্দরের ডকে, জালি বোটে করে লোক পাঠাতে হবে কাছের যে স্টেশনে টার কক্কা আছে, সেও এমন কিছু ধারাধারি নয়। বেশিরভাগ স্টেশনেই তো গাছতলা বা ক্ষেত খোলা। কমসে কম 8 ঘন্টা লেট আজ নিঘাত। মধ্যিখানে যত ঘাটে যাত্রীরা স্টিমারের আশায় বসে আছে, তারা সমস্ত রাত আজ দূরে ধোঁয়া দেখবে আর হুইসেল শুনবে। দোষ কার? দোষ সুখানির, দোষ সেকেন্ড মেটের। লম্বা চওড়া জোয়ান মরদ সব এখন আর মারতে আরাম লাগে না, নিজেরই হাতে পায়ে চোট লাগে। কিন্তু যাবে কোথায়? এই মাসের পুরো মাইনে বরবাদ হয়ে যাবে এদের। খোরাক কিনতে হবে নিজের পয়সায়। সারেং যেন এই জাহাজের ইজারদার, মোকরারি ইজারা। যত খরচ সরঞ্জাম বাবদ, মেরামত বাবদ, খালসি মেস্তুরি মাইনে বাবদ হিসেব করে একটা মোটা টাকা সারেংয়ের হাতে ধরে দেয় কোম্পানি। সমস্ত বিলি ব্যবস্থা করার মালিক এই সারেং। যাকে খুশি পুরো মাইনে দেয়, যাকে খুশি জরিমানা করে, যাকে খুশি খোরাক কাটে, যাকে খুশি জবাব দেয়। এর বিরুদ্ধে নালিশ নেই, ফয়সলা নেই, ভেতরের শাসন নিয়ে কোম্পানি মাথা ঘামায় না। যে দেখে ঘাট থেকে ঘাটে মালে মানুষে বোঝাই হয়ে স্টিমার মোটা মুনাফার মাসুল আনতে পারে কিনা। সমস্ত স্টিমার তাই সারেংয়ের কথায় ওঠে বসে। সব কর্মচারী তার তাবেদার। স্টিমার তো নয়, যেন লাড্ডারি পেয়েছে। কেঁদে কিছু লাভ হবে না, পাশে থেকে বললে মকবুল। এমনি অনেক মার খেতে হবে, মার খেতে খেতে তবে প্রমোশন। মকবুলও প্রথম ঢোকে চাকর হয়ে, পাকের কাজে নয়, সারেংয়ের ধোপামুচির কাজে। 3 বছর পর সে সিঁড়ি পেয়েছে, পরে পাবে পাটাতন, তারপরেই দড়ি কাছি। মার না খেলে উন্নতি নেই জাহাজে। সাহেবের সুদৃষ্টি না হলে কিছুই হবার নেই। 10-12 বছর পর সাহেবের যদি দয়া হয় সার্টিফিকেট দেবে, পরে সেই সার্টিফিকেটের জোরে দেওয়া যাবে সারেঙ্গিরি পরীক্ষা। মুরব্বীর মতো বলে থার্ড মেট আফসার উদ্দিন। সেই সার্টিফিকেট না হলে সবই ফক্কা। তাই ভারী হাতে সারেঙ্গের পায়ে তেল মাখান চাই। তারপর পাশ করে একবার হয়ে নিতে পারলে পায়কে, তখন জমিদার তবিলদার সব একজন। না হে না, এর মধ্যে একটু কথা আছে।
যারা চাটগার লোক তাদের দিকেই সাহেবের একটু টান বেশি। গলা খাটো করে বলে বিলায়েত আলী, বয়লারের খালাসি। নিজের বাড়ি চাটগা কিনা, বলে চাটগা ছাড়া সারেং কোথায়। কথায় আছে সারেং সুটকি দরগা, এই তিন নিয়ে চাটগা। ধান ডাকাত খাল, এ তিন নিয়ে বরিশাল। সারেঙ্গি করা তো, ডাকাতি করা নয়। তোর বাড়ি কোথায় রে ছ্যামড়া? সবাই জিজ্ঞাসা করে একসঙ্গে। এদেশে, হতাশ মুখে বলে নাসিম। আর সবাই এরও মুখ যেন ঝাপসা হয়ে আসে। পরদিন বেদম মার খেলো আব্দুল। জল মাপতে গিয়ে একটা লোহার কাঠি হারিয়ে ফেলেছে। মারের সময় কেউ ধরতেও আসে না, ছাড়াতেও আসে না। একেবারে গা সওয়া নিত্যিকার ব্যাপার। তবু চোখ ছাপিয়ে কান্নার কমতি নেই। নদীর জলে চোখ মুছতে মুছতে আব্দুল বলে, মাইনের থেকে দাম আর সুদ তো কেটে নেবেই, তবু মেরে খামোকে জখম করবে। তবু প্রতিবাদ নেই, বিদ্রোহ নেই, নিজের সমর্থনে দুটো কথাও বলা যাবে না। মাঠ ঠাকাবার জন্যে শক্ত করা যাবে না শরীরের হাড় মাংস। নাসিম ভাবে, এরা সবাই বুঝি তার মতো নিরাশ্রয় বাপ মা মরা। তা কেন? সবাই সিঁড়ি থেকে শুরু করে উঠতে চায় জাহাজের ফানিলে। সবাই সারেঙ্গের সার্টিফিকেট চায়। মার দিতে না দিলে এ হাতে কলম ধরবে কেন? তাই সেদিন যখন মকবুলের সঙ্গে জল তোলা নিয়ে ইয়ার্কি মারতে গিয়ে একটা বালতি নাসিম নদীতে ফেলে দিল, তখন মার খেতে তার আর লজ্জাবোধ হলো না। অপমানের জ্বালাও পর্যন্ত লাগলো না তার মনে। মকবুলের সঙ্গে, সমস্ত খালাসির সঙ্গে সে দোস্তালি অনুভব করলে। তোর কি মাইনে নেই, শুধু মারের ওপর দিয়েই গেল। মকবুল কান্নার মধ্যে থেকে বললে, আর আমার পুরো মাইনেটাই বালতির আন্দারে কেটে নেবে। পরে মাস কাবারে বলবে আমার থেকে আগাম নে, টাকায় দুয়ানা করে সুদ দিবি। জাহাজে বসেই মহাজনী করে, কেউ আমাদের দেখবার শোনবার নেই। বলে উপরের দিকে তাকায়, যেন উপরওয়ালা শুনছেন এই আর্তের ফরিয়াদ। অন্য জাহাজে চলে যেতে পারিস না? তুই আছিস কোন তালে? এক জাহাজ থেকে ছাড়ান নিলে আর কোনো জাহাজে ঠাঁই নেই। সারেংদের মধ্যে সাঁট আছে, তাই তো মার খেয়েও মুখ বুজে থাকি, যেন বরখাস্ত না করে। একবার বরখাস্ত করলেই বরবাদ হয়ে গেলাম। পানি ছেড়ে তখন গিয়ে হাল ধরতে হবে। আর কোন জাহাজেই বা তুই যাবি? পাশ থেকে ইয়াদ আলী ফোড়ন দেয়, সব জাহাজেই এই রেওয়াজ, এমনি পালিয়ে যাওয়া যায় না। সবাই হেসে ওঠে। সিঁড়ি দিয়ে ফানিলে উঠবার সাধনায় যারা জাহাজে ঢুকেছে তাদের কাছে এটা নেহাত আজগুবি শোনায়। আর পালিয়ে যাওয়া সোজা নয়। গম্ভীর মুখে বলে সেকেন্ড মেট, তোর নাম ঠিকানা সাহেবের নোটবুকে টোকা আছে। পালাবি আর পুলিশে এজাহার যাবে, বলবে আমার জেবের থেকে মানিব্যাগ নিয়েছে, ঘড়ি নিয়েছে। কোম্পানি লড়বে সারেঙ্গের হয়ে। ছিলি জাহাজে, যাবি জেলে। তবে এমনি করে দিন যাবে নাসিমের। এই একঘেয়ে জলের শব্দ শুনে শুনে, মাইনে নেই, খিত ভিত নেই, এমনি করেই ভাসবে সে দিন রাত। সাহেবকে খুশি করতে চেষ্টা কর, এছাড়া আর পথ নেই। দেখ একবার সিঁড়ি ধরতে পারিস কিনা। আর কি করে সে খুশি করবে? যা কাজ তার উপরে সে সাহেবের গা হাত পা টেপে, গোসলের আগে তেল মেখে দেয়, চুলি বিলি কাটে, পাকের সময় সুখানি সাহায্য করতে আসে বলেই তার হাড় মাস এখনো আলাদা হয়নি। তবু মন নেই, মাইনে নেই, বরং জরিমানা বাবদ কিছু তার কাটতে পারে না বলে সাহেবের বড় আফসোস। তাই মাঝে মাঝে তাকে উপোস করিয়ে রাখে। সে বেলার লঙ্কা পেঁয়াজের খরচ বাঁচায়। চাল নুন লঙ্কা পেঁয়াজ সারেং যোগান দেয়। আর সব যার যার মর্জি মাফিক, তেল আর মশলা, মাছ আর তরকারি। মাসান্তে মাইনের টাকার থেকে যার যার চাল নুন পেঁয়াজ মরিচের খরচ কেটে রাখে সারেং।
তাও তার মর্জি মাফিক। যদি মন চায় সারেঙ্গের চুরি কর, কে যেন বলে ফিসফিসিয়ে। এই স্টিমারের সঙ্গে মাঝে মাঝে বার্জ বাঁধা থাকে, তাতে বস্তা বোঝাই চাল যায়, নুন যায়, লঙ্কা যায়। বার্জের সঙ্গে লোক থাকে, তার সঙ্গে কি বন্দোবস্ত সারেং মিস্ত্রির। স্টোর রুমের উপর আবার মুনাফা মারে না, তার ভালো লাগে না। কোনো আশা নেই নাসিমের। একদিন অন্তর একদিন একই রাস্তা দিয়ে স্টিমার ঘোরাফেরা করে। যেখানে আসার সময় সন্ধ্যাবেলা সেখানে আসতো কখনো মাঝরাত, কখনো বা পরদিন ভোর। শুধু এইটুকুই যা বৈচিত্র্য, নইলে একঘেয়ে জলের শব্দ, যাত্রীর ভিড়, নোঙর ওঠা নামার হড়হড়, সিঁড়ি ও কাছি ফেলবার সময় সেই ডাক চিৎকার। ভালো লাগে না তার। কদিন পর পর ঘুরে ঘুরে স্টিমার কনকদিয়ায় ফিরে আসে। নদী এত ছোট, তার স্রোত এত দুর্বল, ভাবতে পারত না নাসিম। আগে আগে মনে হতো নদী না জানি চলে গেছে কোন সমুদ্রে, এই দেশে থেকে কোনো দূর বিদূরের বিদেশে। নিরালায় অন্ধকারে নদীর দিকে চেয়ে কখনো একলাটি এসে বসে নাসিম। ঘন কালো জলে জুনিরাত ঝিলমিল করছে। আজ কনকদিয়া এসেছে মাঝরাতে। বাড়িঘরের কথা মনে পড়ে নাসিমের। ভাবে কোথায় তার বাড়ি ঘর। তার বাড়িঘর নেই, সেখানে ভূতের আস্তানা। মনে পড়ে কথা, মার মুখ। তার মা নেই, তার মা কবে মরে গেছে। মার মরা মুখের মতোই মনে হয় এই কালো জলের জ্যোৎস্না। বড় চুরি না করতে পারে, ছোট ছিঁচকে চুরি কেন করতে পারবে না। দা হাতে করে ডাব বেচতে এসেছে গা গেরামের লোক। সারেং সাহেবের জন্যে কিনলে দুটো 10 পয়সায়। জাহাজে উঠে এসে সিঁড়ি যখন তুলে নিয়েছে, নাসিম সারেংয়ের কাছ থেকে একটা একানি দিয়ে ছুঁড়ে দিলে ডাঙার উপর। আর 6 পয়সা। নাসিম জিভ উল্টিয়ে মুখ ভ্যাংচালো। বেচনদার ছোড়াটা নদী থেকে কাদা তুলে ছুঁড়ে মারল নাসিমের দিকে। জাহাজ তখন সরে এসেছে, লাগলো না ছিটে ফোটাও। সারেং আর নাসিম দুজনে একসঙ্গে হাসতে লাগলো। এমনই মাছ এসেছে বেচতে, বাঁশপাতা আর গাং খয়রা। তাও কিছু হলো চাতুরি করে। দুধ এসেছে হাঁড়িতে, বাঁশের চোঙায় মেপে দেবে। দাম দেব জাহাজে উঠে। খেতে টাটকা শশা খিরাই এসেছে ঝুড়িতে করে। ঘুষো চিংড়ি দিয়ে তরকারি হবে, না হয় এমনি কাঁচা খাবো, তোমার দাম বাড়া যাবে না। আমি সারেং সাহেবের চাকর। এতদিনে একটা নিমা পেয়েছে নাসিম, একখানা পানি নামছা। লুঙ্গি একখানা পাবে কবে। 4টে পয়সা চাইল নাসিম। এমন স্পর্ধার কথা সারেং তার জীবনে শোনেনি। চোখ কপালে তুলে সারেং বলল, কি বললি? পয়সা? কি ভীষণ হারামি কথা না জানি বলে ফেলেছে। এমনই ভয় তারাসে চোখে তাকালো নাসিম। কি করবি পয়সা দিয়ে? চা খাবো 1 খুঁড়ি। অমনি 82 শিক্ষা ওজনের চড় পড়ল তার গালের ওপর। ঘুরে ছিটকে পড়ল নাসিম। সারেং গর্জে উঠল, এমন বেত্রিপাত! আমার কাছে কিনা বিড়ি চায়? বিড়ি কিনবে? কিনবে? কোনোদিন শুনবো বোতল কিনবে। তেড়ি বেড়ি করবি তোর নদীর গহীনে নিখোঁজ করে দেবো। চোখের জলে আবার মার কথা মনে পড়ে নাসিমের। মরে গেলে মার মুখ কেমন দেখাবে, তাই সে অন্ধকার জলের দিকে চেয়ে ভাবতে চেষ্টা করে। মার মরা মুখের কথা ভেবে মনে সে জোর পায় এই মার সহ্য করতে। মাগো বলেও যদি সে কাঁদতে না পারে, তবে নিঃশব্দে হজম না করে উপায় কি? তবু এই অত্যাচারিতের দল একত্র হয় না। খোদা ওপরওয়ালা ছাড়া আর কারু কাছে তাদের নালিশ নেই। মুক্তিও নেই এই জাহাজের খোল থেকে। কবে সে সিঁড়ি পাবে? কবে কে পাটাতন, দড়ি, কাছি, নোঙর, লাউট বা মিস্তরির এলাকা? তারই আশায় সবাই দিন গোনে। কে কিভাবে সারেঙ্গের কাটতে পারবে? সুদ দিয়ে, ঘুষ দিয়ে, চুরি করে, মার খেয়ে। চমৎকার গভর্নমেন্ট চালাচ্ছে সারেং সাহেব। সেই রাত্রেই এক প্যাসেঞ্জারের একজোড়া জুতো সরালো নাসিম। সারেং তার শটান নদীর মধ্যে ফেলে দিলে।
বললে, বুদ্ধিকে তোর বলিহারি, আমি জুতো মশমশিয়ে বেড়াই আর আমাকে পুলিশে ধরুক। পরদিন নাসিম জোগাড় করলে একটা টিনের সুটকেস, সেটাও গেল গভীর গহ্বরে। সেটার মধ্যে মোকদ্দমার নথি, পর্চা, দাখিলা, কক কেতা, বেজা বেদা নকল। কিছুতেই মনের মতো হতে পারছে না নাসিম। পারবি পারবি, আস্তে আস্তে পারবি। সারেঙ্গের চাউনিটা তাই যেন তাকে বলে কানে কানে। তার অক্ষমতার জন্য সারেং রাগ করলেও তাকে যে সরাসরি মারে না, তাতেই নাসিম উৎসাহ খোঁজে। কোম্পানির আলোতে তেজ নেই, বৃষ্টি নামলে তেরপল নেই, মেয়ে পুরুষের আলাদা কামরা নেই, তবু সবাই চোখে ঘুম আছে। এমন ভদ্রযাত্রী নেই যে তাস খেলে বা গান বা খোশ গল্প করে। চাষাভূষণ লাইন, বন্যার তোড়ের মতো যারা খাটে, তার তলে তলে মাংসপিণ্ড হয়ে তারা ঘুমোয়। ঘুমের অগোছালে ট্যাঙ্ক থেকে কার বেরিয়ে এসেছে টাকার পুটলি। নাসিম তা হাত সাফাই করে তুলে নেয় আলগোছে। একবার ভাবে গুনে দেখি কত আছে, ভাবে পালিয়ে যাই পরের স্টেশনে। কিন্তু কে জানে কি অদম্য আকর্ষণে সারেঙ্গের কাছেই নিয়ে আসে, প্রায় মন্ত্রমুগ্ধের মতো, বাঘের মুখে গরুর মতো। যে শুধু মারে, যে হাসি মুখে কথা কয় না, ন্যায্য অধিকারের কানা করিতে দেয় না হাতে ধরে, তাকেই খুশি করতে আগ্রহ হয়। যে অনবরত চুকলি শোনে, একের থেকে অন্যকে আলাদা করে রাখে, তারই মন পাওয়ার জন্যে কাড়াকাড়ির ধুম পড়ে যায়। কে কাকে হটিয়ে দেবে, চলে তার টেক্কা টেক্কি। মোটে 7 টাকা 9.5 না, বলে মকবুল। এতে কি হবে? 2.7 না হওয়া পর্যন্ত খেলা থাকে না, বলে আমাদের সারেং সাহেব। তবু কাপড় চোপড়ের চেয়ে নগদ টাকা ভালো। সবচেয়ে ভালো যদি হয় কিছু জেওয়ার, সোনা রূপা। দাম কত আজকাল! কাগজের টাকা তার কাছে রদ্দি, ওঁচা। একখানা নতুন লুঙ্গি হয়েছে এতদিনে, এবার একটা হাফ শার্ট। কিন্তু গয়না কোথায়? চাষার বউ ঝিয়ারিদের বড়জন নাকে আংটি, চুংটি, হাতে কাঁচের চুড়ি। সোনাদানা নেই কোথাও। না আছে, নতুন বউ যাচ্ছে শ্বশুরবাড়ি, গলায় সোনার হাসনা, হাতে বট ফুল, পায়ে রূপোর খাড়ু, আঙুলে গুজরি। ফলসা রঙের শাড়ি পরে ঘোমটা টেনে ঘুমিয়ে আছে এক পাশে। বরযাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। কে কোথায় চেনবার উপায় নেই। নিফাক ভিড় আর জাহাজে। তবু এরই মধ্যে ফাঁক খুঁজছে নাসিম। নতুন বউর গলার কাছে নাসিম হাত রাখল। নরম তার গলার কাছটা। আঙুল কাঁপল না নাসিমের। এক টানে ছিঁড়ে ফেলল হাসনা। চোর চোর! ভিড় ঠেলে কপা এগোতে না এগোতেই নাসিমকে ধরে ফেলল যাত্রীরা। তারপর সবাই তাকে মার লাগালো, প্রচণ্ড মার। যে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, সেও পরক্ষণে মার লাগাচ্ছে। মামাল সরাতে পারেনি, চোর বউয়ের বিছানার গোড়াতেই ফেলে এসেছে। তাতে কি, মেয়ে ছেলের গায়ে হাত দিয়েছে তো, হাত তো ছিনিয়ে নিয়েছে গলা থেকে। মার মার, চাঁদা তুলে মার। বাবা গো! নাসিম চিৎকার করে উঠল। আজকান গায়ে, কিস্তি টুপি মাথায়, চটি পায়ে সারেং এসে হাজির। বলে, কি হয়েছে? কেন মারছে আমার ছেলেকে? ছেলে? সবাই স্তব্ধ হয়ে গেল। সারেং সাহেবের ছেলে? কে বললে? ও, আপনার চাকর ছিল তো জানতাম। চাকর? মিথ্যে কথা। ও আমার বিয়ার ঘরের ছেলে, আমার মা হারা সন্তান। ওকে মারে কে? ও গয়না চুরি করেছে নতুন দুলহিনের, গলা থেকে ছিঁড়ে নিয়েছে হাসনা। মিথ্যে কথা, হতেই পারে না। চলো আমি নিজে পুছ করি গে বিবিকে। সারেং এগিয়ে এলো নতুন বউর নজদিকে। বললে, আপনার গলা থেকে হাড় ছিনিয়ে নিয়েছে কেউ? পর্দার বিবি ঢাকা মুখে গলা খাটো করে বললে, না, ঘুমের বেহোশে গলা থেকে খসে পড়েছে বিছানায়। লতাবাড়ি স্টেশন দেখা যায় কাছাকাছি। বরের পার্টি নামবে এইখানে।
জাহাজ ঢিমে হয়ে এলো, নোঙর নামতে লাগলো হড়হড় করে, কাছের বাঁধ পড়লো গাছের সঙ্গে। সিঁড়ি দে, সিঁড়ি দে! ওপর থেকে চেঁচিয়ে উঠল সারেং। নাসিম কই? নাসিমকে ডাক, সে আজ সিঁড়ি ধরবে। খালাসিদের মধ্যে হুল্লোড় পড়ে গেল। নাসিমের দীক্ষা হলো এতদিনে, এত অল্প দিনে চুরি করতে গিয়ে ধরা পড়েই কপাল ফিরল তার। আর যারা ধরা পড়েনি তারা এখনো নাকানি চুবুনি খাচ্ছে, সিঁড়ি থেকে পাটাতনে প্রমোশন পাচ্ছে না। আর এ আজ সিঁড়ি, কাল পাটাতনে, পরশু সুখানি, পরে একবারে সারেং কাঁপতেন। জাহাজ না খোদা! ধর ধর, ও ছেলে মানুষ, ও একা কেন পারবে? তোরা সবাই মিলে ওকে সাহায্য কর। ওপর থেকে জোরালো গলায় হুকুম হাঁকে সারেং। নাসিমের জলে ভরা চোখ দুটি চিকচিক করে ওঠে। নতুন বউ নেমে যাবে লতাবাড়ি, পায়ে গুজরি বাজিয়ে হাসছে। আলো পড়েছে অনেক দূর, গাছগাছালির মাথায়। সিঁড়ি দিয়ে লগি ধরেছেন নাসিম। দুলহিনকে বলছে, টলে পড়ে যাবেন, লগি ধরুন। না, লগি না ধরেই টলতে লাগলো নতুন বউ। পিছন থেকে কে ধাক্কা মারলো নাসিমকে। চমকে চেয়ে দেখে সেই লোকটা, ভিড়ের মধ্যে সবচেয়ে যে তাকে বেশি মেরেছে। আলোতে চিনল তাকে এতক্ষণে, গহর আলী। আলো থেকে মুখ সরিয়ে নিয়েছে গোলবানু, ঘন করে ঘোমটা টেনে দিয়েছে, গায়ের চাদরটা বোরখার মতো চাপিয়ে দিয়েছে গায়ের উপর। ঘাটে অনেক বিরানা পুরুষের আনাগোনা। ধরাধরি করে সিঁড়ি তুলতে লাগলো নাসিম, একের পর আরেক চিলতে। পাড়ের কাছেকার ঘোলাটে জলের ছায়ায় দেখতে লাগলো তার মায়ের মরা মুখ। তার উপরে দাঁড়িয়ে সারেং তাকে দরাজ গলায় বাহবা দিচ্ছে। উঠছে তার সাদা আচকান, সাদা দাড়ি। দিন রাত করে যে সূর্যি, যেন তার মতো চেহারা।